আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাধারণ গণিতের 13 অধ্যায়ের 13.1 অনুশীলনী এর সমান্তর ধারার প্রথম পর্ব বেসিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, তোমরা কোনো অধ্যায়ের সরাসরি অনুশীলনী অঙ্কে না গিয়ে ওই অধ্যায়ের বেসিক সম্পর্কে আগে পুরোপুরি ধারণা অর্জন করবে, তাহলে তোমরা পরীক্ষা ভালো করবে এবং সৃজনশীল, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও এমসিকিউ সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। আমি বিশ্বাস করি তোমরা যদি আমার এই পাঠটি মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার বিশ্বাস তোমরা অধ্যায়টি ভালো করবে এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আমরা তাহলে এখন পাঠে চলে যাওয়া যাক। এখন আজ আমরা সমান্তর ধারা আলোচনা করব n-তম পদ, n পদের সমষ্টি ও স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই সমষ্টি যাওয়ার আগে আমাদের ধারণা আলোচনা করতে ধারার আগে আমাদের আলোচনা করতে হবে অনুক্রম। অনুক্রম কি সেটা আমরা এখন দেখব। অনুক্রম অনুক্রম হলো কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। যেমন এখানে আমরা লিখতে পারি 1, 3, 5, 7 এরকম চলছে। যদি n পর্যন্ত চলে তাহলে আমরা বলবো 2n-1, আর যদি অনুক্রমটা যদি অসীম হয় তাহলে আরো চলবে। এখন এখানে কিন্তু বলা আছে পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত, মানে এই পূর্বের পদ থেকে পরের পদ, এই পূর্বের পদ থেকে পরের পদ, এই দুই পদের মধ্যে কিভাবে সম্পর্কিত সেটি আমাদের অনুক্রম বলে। এখন সম্পর্কিত কিভাবে আলোচনা দেখা যাচ্ছে এখানে 5 আর 3। এখানে যদি আমরা 5 থেকে 3 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো। আবার 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো। দেখা যাচ্ছে একই নিয়মে চলছে, তাহলে এটাকে আমরা অনুক্রম বলবো। তাহলে এখন আসা যাক ধারা। ধারা কি? কোন অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। অর্থাৎ এই যে অনুক্রম 1, 3, 5, 7 এরকম চলছে, এই ধারাটা যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, অর্থাৎ এই মাঝখানে যদি প্লাস দেই তাহলে এটি একটা ধারা হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দ্বারা যদি আমরা যুক্ত করি তাহলে সেটাকে আমরা বলবো ধারা। তাহলে এখন যদি বলো -1, -3, -5, -5, -7, ডট, এটা কি ধারা নয়? হ্যাঁ, অবশ্যই এটা ধারা। কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 প্লাস -3 প্লাস -7 প্লাস -7 এরকম আমরা মাঝখানে কিন্তু প্লাস, এই যে -1 -3 এর মাঝখানে আমরা প্লাস চিহ্ন যুক্ত করছি, আবার -3 -5 এর মাঝখানে আমরা প্লাস চিহ্ন যুক্ত করছি, তাহলে এটাকে আমরা বলবো ধারা। এখন সমান্তর ধারা। ধারার বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা ধারাকে দুই ভাগে ভাগ করতে পারি, এক হলো সমান্তর ধারা, অন্যটা হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি? কোন ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদের পার্থক্য বা বিয়োগফল, যে কোনো পদ থেকে তার পূর্বের পদের পার্থক্য বা বিয়োগফল সমান হলে সেই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। যেমন আমরা যদি এখানে লিখি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট এরকম চলছে, তাহলে যে কোনো পদ থেকে তার পূর্বের পদ, আমরা যদি এখানে যে কোনো পদ 3 ধরি, 3 পূর্বের পদ 1,
তাহলে 3 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে পাবো 2। আবার 5 থেকে যদি তার পরিবর্ত বিয়োগ করি, 5 থেকে যদি তার পরিবর্ত -3 করি তাহলে পাবো 2। আবার 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে পাবো 2। তাহলে আমরা দেখছি প্রতিটা পার্থক্য বা বিয়োগফল একই। এইরকম ধারা যদি থাকে তাহলে সেই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। এখন আমরা আলোচনা করব সমান্তর ধারার n-তম পদ। সমান্তর ধারার n-তম পদ। সমান্তর ধারার n-তম পদকে বলা হয় সাধারণ পদ। তাহলে এই সমান্তর n-তম পদ নির্ণয় করার জন্য আমরা ধরে নেব যে মনে করি কোন ধারার প্রথম পদ is equal to a, সাধারণ অন্তর is equal to d। তাহলে ধারাটির প্রথম পদ is equal to a। এইটাকে আমরা মোটিভেশন করে লিখতে পারি বা এটার সমান আমরা লিখতে পারি a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d। a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ এই যে আমরা এটা অতিরিক্ত লিখলাম 1 মাইনাস 1 ইন্টু d, তার মানে কি 0 ইন্টু d, তার মানে হলো 0। তাহলে এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কিন্তু আমাদের এই থাকে, তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হলো না। তাহলে দ্বিতীয় পদ আমরা জানি প্রথম পদের সাথে যদি সাধারণ অন্তর যোগ করি তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো। এখন প্রথম পদ আমাদের a, এর সাথে যদি আমরা সাধারণ অন্তর d যোগ করি তাহলে আমরা পাবো হলো দ্বিতীয় পদ। এখন এইটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমাদের কিন্তু d থাকে। এরকম তৃতীয় পদ আমরা লিখতে পারি ইকুয়াল টু, দ্বিতীয় পদ যদি আমরা সাধারণত একটা d যোগ করি তাহলে আমরা তৃতীয় পদ পাবো। তো a প্লাস এখানে একটা d আছে আর একটা যদি d যোগ করি তাহলে আমরা পাবো 2d। এটাকে আমরা লিখতে পারি a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d। এরকম চলছে যদি n-তম পদ পর্যন্ত চলে, এরকম মনে করো চলছে। এখন n-তম পদ আমরা কি হবে, n-তম পদ ইজ ইকুয়াল টু, এখন এখানে দেখো প্রথম পদে আমাদের প্রথম সবগুলো রাশি a আছে, তারপর এখানে সবগুলো রাশিতে d আছে, এখানে সবগুলো রাশিতে -1 -1 আছে, শুধু পরিবর্তন হয়েছে 1 2 3, অর্থাৎ প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3। এরকম যদি 10-তম পদ হয় তাহলে 10 হবে, 20-তম পদ হলে 20 হবে, এরকম 14 যদি n-তম পদ হয় তাহলে আমরা লিখতে পারি তোমার সব ফিক্সড আছে, এই থাকবে প্লাস প্লাসই থাকবে, এখানে এই 1 2 3 পরিবর্তে হবে হলো n, তাহলে n মাইনাস 1 ইন্টু d। এইটা হলো আমাদের n-তম পদ। এই n-তম পদের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো নির্দিষ্ট পদ বের করতে পারবো। এই পদ থেকে বলা হয় সমান্তর ধারার সাধারণ পদ। এখন আমরা আলোচনা করব n পদের সমষ্টি। n পদের সমষ্টি আমরা ধরে নেব, মনে করি n পদের সমষ্টি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ p, সাধারণ অন্তর
সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, প্রথম এন পদের সমষ্টি এস এন। তাহলে আমরা লিখতে পারি এস এন ইজ ইকুয়াল টু, প্রথম পদ হলো এ প্লাস ডি, দ্বিতীয় পদ, প্রথম পদের সাথে আমরা সাধারণত যোগ করে দ্বিতীয় পদ পাবো, প্লাস এ প্লাস 2d, আর একটা ডি যোগ করলে এ প্লাস 2d পাবো, প্লাস এরকম চলতে চলতে প্লাস। এখন আমরা যদি শেষ পদ যদি পি হয়, তাহলে তার আগের পদে একটা ডি বাদ যাবে, তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস ডি। এর আগের পদে আরো একটা ডি যদি বাদ যায়, তাহলে মাইনাস ডি থেকে আরেকটা যদি মাইনাস ডি করি, তাহলে হবে মাইনাস 2d, অর্থাৎ পি মাইনাস 2d। এখন এই রাশিটিকে যদি আমরা উল্টো বিপরীত করে লিখি, তাহলে এস এন ইজ ইকুয়াল টু, এই উল্টা করে লিখবো, পি এখানে আগে আসবে, পি প্লাস এখানে পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d প্লাস ডট 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 প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস এ। এটা আমরা একটা সমীকরণ দিতে পারি, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন এই দুইটা সমীকরণ আমরা কি করব, যোগ করব। যদি যোগ করি তাহলে এস এন আর এস এন যদি যোগ করি তাহলে হবে 2sn ইজ ইকুয়াল টু, এ আর পি যদি যোগ করি তাহলে হবে এ প্লাস পি। এখানে আমরা যদি যোগ করি তাহলে বি আর বি কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এ প্লাস পি। একইভাবে এখানে 2d যদি কেটে যায় তাহলে থাকছে এ প্লাস পি প্লাস, এরকম চলতে এখানে আমাদের কেটে যাচ্ছে 2d কেটে যাচ্ছে, তাহলে থাকছে এ প্লাস পি, এখানে থাকছে এ প্লাস পি প্লাস এ প্লাস পি। এখন যেহেতু আমরা ধরে নিয়েছি যে এন পদের সংখ্যা এন, তাহলে এখানে এ প্লাস পি ডট ডট এ প্লাস এরকম চলছে, অর্থাৎ এন পর্যন্ত চলছে। আমরা জানি এরকম যদি 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখন আমরা দেখো এখানে 2 একই জাতীয় রাশি কয়বার আছে, একই জাতীয় রাশি এখানে 2 আছে 1 2 3 বার, অর্থাৎ আমরা লিখতে পারি 3 ইন্টু 2, তার মানে হলো 3 দুগুণ 6। এখন 2 প্লাস 2 4 প্লাস 2 6, তাহলে আমরা জানি যে একই ধরনের পদ যে কয়বার থাকবে সেই কয়বার গুণ করলে আমরা সে মান পাবো। তাহলে আমরা এখানে দেখছি এ প্লাস পি n সংখ্যক বার আছে, এজন্য আমরা লিখতে পারবো 2sn is equal to n into a plus p। এখানে পদ সংখ্যা n বা sn is equal to n divided by 2 যা ভাগ হয়ে গেল a plus p, এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। আবার n-তম পদ is equal to p, আমরা n-তম পদ আমরা p শেষ পদ p ধরে নিয়েছি, এজন্য n-তম পদ আমরা p লিখলাম। তাহলে p is equal to a plus n minus 1 into d। এখন এই p এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। p এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে Sn is equal to n divided by 2, এখানে a প্লাস এই p এর মান হলো a plus n minus 1 into d, অর্থাৎ a plus
n minus 1 into d। এখন এটা আমরা লিখতে পারি Sn is equal to n divided by 2, a আর a যদি যোগ করি তাহলে হলো 2a plus n minus 1 into d। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা যদি বলে যে 5টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি, সেভাবে আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এটি হলো আমাদের n সংখ্যক পদের সমষ্টি। Sn is equal to n divided by 2, 2a plus n minus 1 into d। এখন আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করব। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যা কি এর আগে আমরা বলেছি যে স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 এরকম ডট ডট চলতে থাকবে। তাহলে এখানে আমাদের বলছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা ধরে নেব, মনে করি স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn। সুতরাং আমরা লিখতে পারি Sn is equal to 1 plus 2 plus 3 plus dot 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 plus plus plus, অর্থাৎ আমরা শেষ পদ লিখবো n। তাহলে শেষ পদের আগের পদ একটা বিয়োগ যদি দেই তাহলে আমাদের হবে n minus 1। এখান থেকে যদি আমরা আরো এক বাদ দেই তাহলে হবে n minus 1 থেকে আরো একটা minus 1 বাদ করলে n minus 2। একইভাবে এটা যদি আমরা উল্টো বিপরীত ক্রমে লিখি Sn is equal to, আমরা শেষেরটা আগে গেলেও পর্যায়ক্রমে এদিকে সাজিয়ে লিখবো n plus n minus 1 plus n minus 2 plus dot 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 plus 3 plus 2 plus 1। এটা 1 নম্বর সমীকরণ দিব, এটা 2 নম্বর সমীকরণ দিব। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি, Sn আর Sn যোগ করলে 2 into Sn is equal to n আর 1 যোগ করলে n plus 1, এখানে n minus 1 plus 2, তার মানে হলো n plus 1। তাহলে আমরা লিখতে পারি এটা n plus 1 প্লাস একইভাবে এখানে n minus 2 plus 3, তার মানে হলো n plus 1, অর্থাৎ n plus 1 প্লাস একইভাবে আমাদের n minus 2 থেকে n minus 2 এর সাথে 3 যোগ করি তাহলে আমরা পাবো n plus 1। সেম ভাবে n plus 1, এখানেও n plus 1। তাহলে আমরা এর আগে শিখে আসছি যে একই জাতীয় জিনিস যদি আমরা যোগ করি তাহলে যে কয়টা রাশি থাকবে সেটাই কিন্তু ওই রাশি। অর্থাৎ 2 যদি আমরা 3 বার বা 4 বার গুণ করি, যোগ করি 2 plus 2 plus 2 plus 2, অর্থাৎ লিখতে পারো 2 1 2 3 4 4 বার আছে, 4 into 2 তার মানে হলো 8, অর্থাৎ 2 আর 4 4 দিয়ে 6 6 দিয়ে 8। এই জন্য আমাদের যেহেতু পদ সংখ্যা আমরা n ধরে নিয়েছি, সুতরাং আমরা লিখতে পারি 2Sn is equal to n into n plus 1, বা Sn is equal to n into n plus 1 divided by 2। তাহলে সুতরাং Sn equal to n into n plus 1 divided by 2, এই সূত্রের মাধ্যমে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারবো। যদি বলে 5টি পদের সমষ্টি, প্রথম 5টি পদের সমষ্টি বা প্রথম 7টি পদের সমষ্টি, তখন আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। এই বলে আমি সামনের পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।